হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তাহলে করাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। দেখো 20 নম্বর স্কুল তোমাদের করাবো। এই স্কুলটাই তোমাদের শেষ স্কুল, আর স্কুল নাই সেকেন্ড ইউনিট টেস্টের। দেখো আমরা চলে এসেছি একদম শেষের ক্লাস, সেকেন্ড ইউনিট টেস্টের শেষের ক্লাস এটা। তোমাদের পেজ নাম্বার 155 পেজে আসতে হবে 20 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 19 নাম্বার স্কুল দেওয়া হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা ভালো করে আগের ক্লাসগুলো দেখে নাও। চলো আমরা 20 নম্বর স্কুল শুরু করে দেবো। তোমাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আজকের ক্লাসটা কিন্তু ভালো ক্লাস আছে, এই যে 20 নম্বর স্কুল, ভালো ভালো অঙ্ক আছে, ঠিক আছে? তো শেষের ক্লাস একদম ভালো করে তোমরা মনোযোগ সহকারে বুঝো। চলো আমরা বেশি দেরি করবো না। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা দেখো। এখানে আমাদের ছবি দেওয়া আছে, তাহলে আমাদের এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজ থেকে কোন শর্তটি সত্য হবে সেটা দেখাতে বলেছে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা দেখো এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ আছে। এটা মানে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। তোমরা বুঝতেই পারছো, এটা 60 ডিগ্রি 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের যোগফল 90 ডিগ্রি হয়। এখন সমকোণ ত্রিভুজ হলে এসিটা অতিভুজ। তা তোমরা দেখো এই যে সি নম্বর অপশানটা, এটা তো হবে না, কারণ দেখো অতিভুজ সবসময় বড় হয়। এখানে বিসিটা বড়, এসিটা ছোট, অতিভুজ ছোট দেখে দিয়েছে, এটা হবে না। একইভাবে দেখো এই যে অতিভুজটা ছোট হয়েছে, এ বির চেয়ে এসিটা ছোট দেখিয়েছে, তো এটাও হবে না, অতিভুজ ছোট হয় না। রয়ে গেলো আমাদের এ নাম্বার আর বি নাম্বার। দেখো এখানে তোমাদের ছবিতে আমি তোমাদের বুঝাই কোনটা অ্যান্সার হবে, এ হবে না বি হবে। দেখো এখানে কোণটা 60 ডিগ্রি, এখানে কোণটা 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে, ছোট কোণের বিপরীত বাহুটা ছোট হবে। মানে এখানে 60 ডিগ্রির বিপরীত বাহুটা বিসি আর 30 ডিগ্রির বিপরীত বাহুটা এবি। তাহলে বিসির মানটা বড় হবে এবির চেয়ে। তাহলে বিসি গ্রেটার দেন এবি, মানে বিসিটা বড় হবে এবির চেয়ে। তার জন্য বি নাম্বার অপশানটা হবে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলো এরপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা এখানে আমাদের সরল করতে বলেছে। দেখো 2 প্রশ্নটা আমাদের আছে, এখানে 7a⁴ আছে, y² আছে, আর 9a² আছে। 729a⁵, নিচে আছে 42y⁵ আছে। আর সমান সমান এটা এক্স বলে দিয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে এক্সের মান কত, মানে এর সরলতম যেটা হবে, এর সরলতম মানটাই এক্সের মান। চলো আমরা সরল করে দেখাই। এখানে তোমরা কাটাকাটি করো। দেখো 7 6 42, তুমি কাটাকাটি করতে পারবা। 9 দিয়ে কাটাকাটি করতে পারবা 729কে। দেখো 9 8 72, 9 1 9। এবার 3 দিয়ে কাটাকাটি করো, 3 2 6, 3 দিয়ে 81কে কাটাকাটি করো, 3 2 6, 2 আসলে 21, 3 7 21। আচ্ছা, এভাবে দাঁড়িয়ে গেল। এবার লক্ষ্য করে এখানে আমরা যেহেতু রাশিগুলো কাটাকাটি করি, দেখো এখানে যে a² আছে a⁵, ঠিক আছে? এখানেও কাটাকাটি করতে পারো, এর সঙ্গেও কাটাকাটি করতে পারো। তাহলে আমি এর সঙ্গে করছি, দেখো a² a⁵, তাহলে এখানে আমাদের a³ হয়ে যাবে। মানে 5টা আছে, মানে এর পাওয়ারে 5 আর এর পাওয়ারে 2, মানে কাটাকাটি মানে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। মানে 5 থেকে 2 বিয়োগ মানে 3 থেকে গেল। যেখানে বড় পাওয়ারটা আছে সেখানে রাখবা। আচ্ছা, তাহলে দেখো এবার যদি আমি দেখি আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের যেটা অ্যান্সার দাঁড়ালো, এক্সটাকে যদি আমি আগে লিখে দিই, এক্স সমান সমান, দেখো লক্ষ্য করে এখানে 27 সংখ্যাটা আমাদের 27 আছে, আর a⁴ আর a³, মানে এখানে তো গুণ আছে। তা গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে যদি মূল সংখ্যা সমান হয়, এ আর এ, তাহলে 4 আর 3 যোগ করে 7, মানে এর পাওয়ারে 7 আসবে। ওকে, আর নিচে সংখ্যা 2 বেঁচেছে, আর ওয়াইয়ের পাওয়ারে দেখো এখানে আমি ওয়াইটা কাটাকাটি করতে পারবো, করিনি। চলো এই যে y² আছে আর y⁵ আছে, তাহলে y² আর y⁵ যদি কাটো, তার 5টা থেকে 2টো চলে যাবে, মানে এখানে ওয়াইয়ের পাওয়ার এখানে 3 হবে, তাহলে y³ থেকে গেল। 2 আছে আর y³, মানে 2y³ দাঁড়াবে। তাহলে এর যে সরলটা এটা 27 a⁴ 2y³, তো এক্সের মান কিন্তু আমরা এটাই পেয়ে যাবো, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 3 নম্বরটা, 1/3 প্রশ্নটা। এখানে বলেছে কোন সংখ্যার 11% হয় 33। কোন সংখ্যা, ধরে নিলাম যে এটা সংখ্যাটি এক্স সংখ্যার মানে গুণ 11%, 11/100।
এটা হয়ে যাবে কত 33 হয়ে যাবে। তাহলে কিন্তু এক্সের মানটা বের করে নিতে হবে, সেই সংখ্যাটি পেয়ে যাবো আমরা। তাহলে এখানে 11 3 33 কাটাকাটি করো, আর এক্সের মানটা যদি বের করো যে দেখো 100 আর 3 এভাবে কোনাকুনি গুণ করে নিতে পারবা। 100 আর 3 গুণ মানে 300 হয়ে যাবে। তাহলে সংখ্যাটি হবে কিন্তু 300, মানে 300 সংখ্যার 11% কিন্তু 33 হবে। ঠিক আছে, অ্যান্সার 300। পরের প্রশ্ন 4 নম্বরটা দেখো। দেখো এখানে এম এন স্বাভাবিক সংখ্যা বলেছে, এমটা এনের চেয়ে ছোটো বলেছে। তাহলে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন এর গসাগু কত হবে? দেখো গসাগু বলতে দেখো আমি এখানে যদি তোমাদের উদাহরণ দিয়ে দেখাই, ধরো এ স্কোয়ার আর এ কিউব আছে, তাহলে এর গসাগু কত পাবো? এর গসাগুটা কিন্তু এ স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ার হবে মানে কমন এ স্কোয়ার এখানেও আছে, এ স্কোয়ার এখানেও আছে, এখানে 3টা আছে। তাহলে আমরা এ স্কোয়ার পেয়ে যাবো গসাগু। মানে এদের মধ্যে দেখো যে পাওয়ারে ছোটো আছে সেই গসাগু হয়ে যাচ্ছে না, ওরকম এখানে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, যেহেতু এখানে দেখো যেহেতু এমটা ছোটো আছে এনের চেয়ে, তাহলে অতএব যে আমরা গসাগু পাবো, গসাগুটা তাহলে এ টু দি পাওয়ার এম হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম হয়ে যাবে। যেভাবে দেখো এই দুটির মধ্যে যে ছোটোটা আছে পাওয়ারে সে গসাগু, এ স্কোয়ার গসাগু। তাহলে একইভাবে এখানে যেহেতু পাওয়ারে এমটা ছোটো এনটা বড়, তাহলে এখানে গসাগু হয়ে যাবে এ টু দি পাওয়ার এম। এভাবে তোমরা কিন্তু সহজে গসাগুটা করে নিতে পারবো, তাই তো। চলো 5 প্রশ্নটা দেখো। এখানে এই যে চিত্রে যে এক্সের মানটা মানে এক্স যে দেওয়া আছে, এক্সের মানটা কিন্তু বের করতে বলেছে, এক্সের মান কত হবে। দেখো এখানে পি কিউ আর টিএস এখানে কিন্তু সমান্তরাল আছে। তাহলে এরা যদি পি কিউ আর টিএস সমান্তরাল হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ পাবো, মানে আর টিএস কোণটা হবে। তোমাদের এখানে যদি দেখায়, তাহলে কোণ আর টি, এটা আর আছে, আর টিএস এটা আমরা পেয়ে যাবো কার সঙ্গে সমান? এই যে এর সঙ্গে সমান, মানে এটা 50 ডিগ্রি হয়ে যাবে কোণটা, একান্তর কোণ অনুসারে সমান। পি কিউ আর টিএস সমান্তরাল, সমান্তরাল অনুসারে কিন্তু, ঠিক আছে, এটা সমান্তরাল আছে। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়ে যায়, দেখো তাহলে এখানে এই যে ত্রিভুজটা আছে আর টিএস ত্রিভুজের দুটো কোণ কিন্তু পেয়ে গেলাম, এটা 50 ডিগ্রি আর এটা 65 ডিগ্রিতে এক্সের মান পেয়ে যাব। তাহলে এক্সের মান পেয়ে যাবো, দেখো এক্স ডিগ্রি সমান সমান হবে, দেখো 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে, এটা 50 ডিগ্রি পেলাম আর এটা আছে 65 ডিগ্রি, এতে যোগফলটা বাদ দিয়ে দিতে হবে, তাই তো। 3 নম্বর কোণটা পাওয়ার জন্য ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো, এই যে এক্সের মানটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস এতে যোগ করো, এটা যোগ করে পেয়ে যাবো 5 আর 6 5 11 115 ডিগ্রি। এই বিয়োগ করো, তো দেখো এটা বিয়োগ করলে হবে, দেখো 5 বদলে 10, এটা 5 ডিগ্রি আর এটা 7 হয়ে গেল, 1 বদলে 7, এটা 6, 65 ডিগ্রি আসবে মানটা। তাহলে এক্সের মানে পেয়ে যাবো 65 ডিগ্রি, এটা কিন্তু অ্যান্সার হবে। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 প্রশ্নটা কী বলছে, কোনো ঘড়িতে 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় নেয়, ওই ঘড়িতে 12টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে? ভালো প্রশ্ন করেছে। দেখো এই স্কুলের এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মনোযোগ সহকারে বুঝো কী করে আমরা বের করব। দেখো এখানে তোমাদের একটা জিনিস আমি বুঝাবো, 1-এর 6 নাম্বার আমরা লিখব, যেহেতু দেখো যেহেতু 10টার ঘন্টা বাজতে, এখানে বলে দিয়েছে 10টার মানে 10টা ঘন্টা বাজতে, 10টা ঘন্টা বাজতে, 10টা লিখছি, 10টা বাজতে মানে সময় যখন 10টা যখন বাজবে, 10টা বাজতে 10টি ঘন্টা বাজে, 10টা বাজতে 10টি ঘন্টা বাজে, 10টি ঘন্টা বাজে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা বলবো যে অতএব যে 10টি ঘন্টার মধ্যে যে বিরতি থাকে, 10টি ঘন্টার মধ্যে বিরতি জিনিসটা তোমাদের বোঝাবো ভালো করে। বিরতি থাকে, কত থাকবে দেখো বিরতি, 10 থেকে 1 বিয়োগ করে দেবা, সেটা 9টি বিরতি থাকবে। দেখো এই বিরতি জিনিসটা একটু বোঝাই তোমাদের। দেখো 10টা ঘন্টা বেজেছে না, 10 মানে 10টা বাজতে 10টি ঘন্টা বাজে, তাতে যে 1টা ঘন্টা, 2টো ঘন্টা, 3টে ঘন্টা, 4টে ঘন্টা, 5টা ঘন্টা, 6টা ঘন্টা, 7টা ঘন্টা, 8টা ঘন্টা, 9টা ঘন্টা, 10টা ঘন্টা। দেখো এখানে 10টি ঘন্টা বাজলো, দেখো
এই যে একটা ঘন্টা, এই যে ঘন্টা বাজার পর যে বিরতিতে মানে এই ঘন্টা বাজলো তারপরে এই ঘন্টা বাজবে, এদের মধ্যে যে বিরতি যে একটা গ্যাপ, তাই না, এই যে সময়টা, এই ঘন্টাটা বাজলো, তারপরে যখন একটা ঘন্টা বাজার পর যখন ঢং করে উঠলো একটা ঘন্টা বাজলো, তো ঘন্টা বাজার পর তারপরে আর একটা ঘন্টা বাজলো ঢং ঢং। তাহলে যখন একটা ঘন্টা বাজলো, তখন একটা ঘন্টা বাজার পর যখন দুটো ঘন্টা বাজবে তখন একটু কি রেস্ট নিয়েছে, তাই তো, মানে ঢং বাজার পর তারপরে দেখো রেস্ট নিয়ে তারপর দুটো ঘন্টা বাজবে ঢং ঢং, তাই তো। তাহলে এই যে মাঝখানে যে একটা রেস্ট যেটা বিরতি, তাহলে এটা দেখো এখানে আমাদের একটা বিরতি আছে। তাহলে এই যে সময়টা নিল, একটা ঘন্টা বেজে গেল, একটা সময় নিল, তারপরে দুটো ঘন্টা বাজবে, তারপর আবার একটু সময় নিল, 3টা ঘন্টা বাজবে, তারপর আবার সময় নিল, 4টা ঘন্টা বাজবে, আবার সময় নিল, 5টা ঘন্টা বাজবে, আবার সময় নিল, এভাবে দেখো সময়গুলো নিচ্ছে। এই যে সময়গুলো, এই যে বিরতিগুলো দেখো কটা বিরতি আছে, একটা বিরতি, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা বিরতি আছে না। তার 10টা ঘন্টা বাজতে যে বিরতি থাকবে, তাই না, তো বিরতি থাকবে কটা, 9টা বিরতি। এই যে দেখো মানে 10টা ঘন্টা আছে না, তা থেকে 1 বিয়োগ করলে তোমরা বিরতির সংখ্যা পেয়ে যাবা। তাহলে এই যে বিরতি, এই যে সময়টা, তাই তো, গ্যাপটা, এই সময়টা দেখো 9টি বিরতির সময় কিন্তু বলে দিয়েছে, এই যে 10 সেকেন্ড, মানে 10টা ঘন্টা বাজতে সময়টা লাগে 10 সেকেন্ড। মানে একটা ঘন্টা বাজলো, তারপর একটু বিরতি নিয়ে তারপর আবার ঘন্টাটা বাজলো, ঢং ঢং করে দুটো ঘন্টা বাজলো, তাহলে এই যে একটা সময় নিল, তাই তো, মানে একটা ঘন্টা বাজার পর পরের ঘন্টাটা যে বাজতে যে সময় নেবে, এই সময় এখানে একটা সময় লাগলো, এখানে সময় লাগলো, এখানে সময় লাগলো, তাই তো, সময় ধরে ধরে তারপরে তো ঘন্টাগুলো বাজবে। তাই টোটাল যে 9টি সময়, 9টি বিরতি, তো 9টি বিরতির যে মোট সময়, সেই সময়টা বলেছে 10 সেকেন্ড। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের, বিরতি জিনিসটা কি, তাই তো। 10টি ঘন্টার মধ্যে বিরতি থাকে 9টি বিরতি, এই যে 9টি বিরতি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আমরা এখানে দেখো ঐকিক নিয়মে অঙ্কটা যদি করে দিই, তো আমরা এখানে লিখব যে 9টি বিরতিতে 9টি বিরতিতে সময় লাগে কত, সময় লাগে 10 সেকেন্ড, যেটা বলে দিয়েছে, তাই তো। 10টি ঘন্টার মধ্যে 9টি বিরতি আছে, সেটা 10 সেকেন্ড সময় লাগছে, তা সময়টা লাগে কিন্তু 10 সেকেন্ড। এই জিনিসটা দেখো, মানে 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় নেয়, মানে এই সময়টা বিরতির সময়টাই কিন্তু 10 সেকেন্ড। এখানে যে বিরতি, এখানে বিরতি, এখানে বিরতি, এই যে বিরতিগুলো হয়েছে, এটাই হচ্ছে 10 সেকেন্ড সময় নিয়েছে। তার জন্য বলা হয় 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় নেয়, মানে 9টি বিরতিতে সময় লাগে 10 সেকেন্ড। তাহলে দেখো একটি বিরতিতে সময় লাগবে কত, তাহলে দেখো একটিতে কম সময় লাগবে, মানে 10/9 হয়ে যাবে, ওকে। আর তারপরে দেখো 12টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে। এখন 12টা ঘন্টার মধ্যে বিরতি কত থাকবে, যেরকম 10টি ঘন্টার মধ্যে বিরতি 9টি পেলাম, তাহলে 12টাই, তাহলে আমরা এখানে বলতে পারবো যে 12টি ঘন্টার মধ্যে যদি আমরা বিরতি বের করতে চাই, তাহলে কত হবে, 12 থেকে 1 বাদ দিয়ে দিবা, তাহলে 11টি বিরতি পেয়ে যাবা। তাহলে এখানে এই যে দেখো, এই যে মানে এখানে দেখিয়ে দিই তোমাদের যে 12 - 1 করে আমরা যে পেয়ে যাব 11, তাহলে 11টি বিরতিতে যে সময় লাগবে, এই সময়টা কিন্তু আমাদের বের করতে বলেছে, তাই তো। মানে এই যে লক্ষ্য করে এখানে 12টি ঘন্টার বাজতে কত সময় নেবে, মানে 12টি ঘন্টার মধ্যে বিরতি আছে কিন্তু 11টি, মানে 1 বিয়োগ করে কিন্তু বিরতিগুলো পাওয়া যায়। এই যে 10টি ঘন্টার মধ্যে আমরা 9টি বিরতি পেয়েছি, 9টি বিরতি তোমাদের দেখালাম, তাহলে 10 থেকে 1 বিয়োগ করে 9 পাওয়া যাচ্ছে না। একইভাবে তোমরা এই যে 12টি ঘন্টার মধ্যে বিরতির সংখ্যা কটা পাবা, 12 থেকে 1 বিয়োগ করবা, তখনই তোমরা পেয়ে যাবা 11টি বিরতি। তাহলে 11টি বিরতির মধ্যে যে সময় লাগবে কত, তাহলে এখানে 10/9, দেখো একে যেহেতু কম লাগে তাই 11টিতে বেশি সময় লাগবে, তাই বেশিতে এখানে গুণ হবে মানটা, ওকে, এত সেকেন্ড। তাহলে এই যে সময়টা, এটা সরল করে আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে 11 আর 10 গুণ করে আমরা পেয়ে যাব 110/9 সেকেন্ড। এখানে ভাগ করে দিচ্ছি আমরা, তারপর এখানে যদি ভাগটা করো, তাহলে এখানে আমি একবার নিলাম 9 কত দিলে 11, এটা 2 দিলে 0, আচ্ছা 9 2 18, দুবার নিলাম 9 2 18, এখানে বিয়োগ করে 2 নামাও, তাহলে তো ছোটো হয়ে গেলে এবার পূর্ণ সংখ্যা বানাও, 2টা উপরে যাবে, 9টা নিচে আসবে। দেখো আমরা কিন্তু সময়টা পেলাম 12/2/9 সেকেন্ড। দেখো এই যে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা যে 12টি ঘন্টা বাজতে যে সময় লাগবে কত,
এই যে আমাদের অ্যান্সারটা যে 12 × 2/9 সেকেন্ড। তাহলে এখানে অতএব তোমাদের বলে দেবো যে 12টি এই যেখানে বলেছে যে 12টার ঘন্টা বাজতে সময় লাগে, আমি 12টার বলি এখানে, ঠিক আছে, 12টার ঘন্টা বাজতে সময় লাগে সমান সমান 12 × 2/9 সেকেন্ড। এই দেখো সেকেন্ড। এইভাবে কিন্তু অ্যান্সারটা বের করতে হবে। খুবই ভালো অঙ্ক, এই অঙ্কটা অনেকে বুঝতে পারে না, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিলাম। একবারে না বুঝতে পারলে আবার তোমরা, ঠিক আছে, মানে এই অঙ্কটা প্রথম থেকে আবার দেখবা, তোমরা বুঝতে পারবা। যেভাবে বুঝলাম, ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবা, ওকে। পরে আমরা চলে আসবো দুইয়ের প্রশ্নগুলো। দুইয়ের প্রশ্নগুলো যেটা বইয়ের বাইরের প্রশ্ন, সেই প্রশ্নগুলো করাবো তোমাদের। যেরকম 2 নম্বর বইয়ের বাইরের প্রশ্ন, এই প্রশ্নটা আগের ক্লাসে করেছে, 11 নম্বর স্কুলে তোমরা পাবা 6-2 নম্বর। আগের ক্লাসে কিন্তু অঙ্কটা করা হয়ে গেছে, বইয়ের বাইরের প্রশ্ন আছে, ঠিক আছে। আর যেগুলো বইয়ের প্রশ্ন সেগুলো তো বই থেকে পেয়ে যাবা, বইয়ের প্রশ্নগুলো নিয়ে কোনো চিন্তা নাই। যেগুলো বইয়ের প্রশ্নগুলো আছে, যেগুলো করাচ্ছি না আমি, সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা। তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও, আমার চ্যানেলে ভিজিট করে তোমরা চলে যাবা, প্লে লিস্টে চলে যাবা। সেখানে গিয়ে দেখবা যে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেখান থেকে কিন্তু এই বইয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবা, ওকে। চলো আমরা কিন্তু এখানে তোমাদের যেটা বলি যে প্রত্যেক স্কুল থেকে যে 8-এর দাগে যে জ্যামিতিক প্রয়োগগুলো, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু করাই আমি। চলো আজকে করাবো। এখানে 8-এর 1 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করে দিয়েছি। দেখো 19 নম্বর স্কুলে 7-এর 2 নম্বরে যে অঙ্কটা পাবা, এটা করা হয়ে গেছে আগের ক্লাসে, তোমরা দেখে নেবা। আমরা করাবো 8-এর অথবা 2 নম্বর, এই দুটো অঙ্কই করাবো। 3 নম্বরটায় যে 3টা অঙ্ক করাবো আমরা, অথবাটাও 8-এর 2-এর অথবাটাও করাবো। চলো প্রথমে 8-এর 1-এর অথবাটা আমরা প্রথমে করাবো তোমাদের। দেখো কী বলছে প্রশ্নটা, আমরা ভালো করে বুঝে নেব। দেখো এখানে আমরা 8-এর যে অথবা, 8-এর 1-এর অথবাটা করাবো। তো 1-এর অথবাটা দেখো এখানে আমাদের প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ আছে। আমি প্রথমে একটা ত্রিভুজ তৈরি করে নিচ্ছি, মানে প্রশ্ন পড়ব, ছবি তৈরি করব, প্রশ্ন পড়ে ছবি তৈরি করে তারপর কিন্তু প্রশ্ন ভালো করে বোঝা যাবে। তাহলে আমি এবিসি ত্রিভুজটা তোমাদের দেখাই। এখানে দেখো এবিসি ত্রিভুজ, এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজের দেখো এখানে যেটা বলেছি, এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর এসিবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুতে মিলিত হয়েছে। মানে এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে ধরো এখানে আমাদের একটা বিন্দু আছে যেটা আই বিন্দু, এখানে একটা আই বিন্দু দিয়ে দিলাম। তাহলে এই যে অন্তঃসমদ্বিখণ্ডক যেটা আইবি, এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এই যে আইবি, আর এসিবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যেটা আইসি বলবো আমরা, এই যে দেখো যেটা প্রশ্নে আমাদের এখানে উল্লেখ করেছে। তা দেখো এভাবে কিন্তু বলেছে তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এটা অন্তঃসমদ্বিখণ্ডক হওয়া মানে তাহলে আমরা এই কোণের সঙ্গে এই কোণটা সমান বলতে পারবো, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান বলতে পারবো। তাহলে আমরা এখানে বলতে পারবো প্রশ্নানুসারে, তো অন্তঃসমদ্বিখণ্ডক বলেছে, প্রশ্নানুসারে আমরা এই দুটো কোণকে সমান বলে দিই। দেখো এই কোণটা আমরা বলবো এবিআই সমান সমান, আর এদিকার কোণটা বলবো আমরা আইবিসি সমান, এবং এখান থেকে এই কোণের সঙ্গে এই কোণ সমান এসিআই সমান সমান, এদিকের কোণটা আমরা বলবো আইসিবি। দেখো এরা সমান, তাই তো। আচ্ছা এবার লক্ষ্য করো, এখন আমরা দেখাবো এই যে এসিবি কোণটা, ঠিক আছে, এই যে এসিবি কোণ। তা আমি এখানে লিখছি কোণ এসিবি। দেখো এসিবি কোণটা দেখো মানে এই দুটো কোণের যোগফল, তাই তো, এই দুটো কোণের যোগফলটা হবে, মানে এই দুটো কোণের যোগফল, মানে কোণ এসিআই যোগ, মানে এটা কোণ যোগ করে আমরা পেয়ে যাবো এসিবি, আর পাবো আমরা এই কোণটা কোণ আইসিবি যোগ করব। এখন লক্ষ্য করো এই যে দেখো মানে এই দুটো কোণ তো সমান, তাহলে আমরা এখানে দেখো এসিআই যেটা আর আইসিবি সেটাই। তাহলে আমরা এক কাজ করি, এই যে এসিআই আছে না, এই এসিআইয়ের জায়গায় আমরা আইসিবি বসিয়ে দিচ্ছি, মানে এই যে এই কোণের জায়গায় এই কোণটা বসিয়ে দেবো,
তাহলে এখানে আমরা লিখবো আইসিবি। যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এর জায়গাটা বসিয়ে দিতে পারবো। এখানে কোণ আইসিবি, তাহলে একই রকম দুটো কোণ হয়ে গেল। আমরা টু কোণ বলে দেবো কোণ আইসিবি। তাহলে দেখো, মানে এসিবি কোণটা এই কোণের ডবল হবে এটা, তাই তো? তাহলে একইভাবে আমরা এই যে এবিসি কোণটা এই কোণের ডবল হবে। তাহলে আমরা এখানে বলে দেবো যে একইভাবে এবিসি কোণটা 2 হয়ে যাবে এই যে আইবিসি কোণের, ডবল হয়ে যাবে। আইবিসি কোণের দ্বিগুণ হবে এটা। ওকে, আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, আমরা এবার দেখাবো। দেখো, যেহেতু এখানে এই যে এবিটা গ্রেটার এসি, এখানে যদি আমি লক্ষ্য করো, প্রশ্নে একটা উল্লেখ করেছে, দেখো যে এবি গ্রেটার এসি, এবিটা এসির চেয়ে বড় বলেছে। তাই এখানে বলবো যেহেতু এবিটা গ্রেটার দেন এসি, এবি বাহুটা এসির চেয়ে বড়, তাহলে তোমাদের যেটা জানতে হবে যে বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে, ছোট বাহুর বিপরীত কোণটা ছোট হবে। তাহলে এবির বিপরীত বাহুটা এসিবি, তাহলে এখানে অতএব দিয়ে আমরা বলতে পারবো কোণ এসিবি, এই কোণটা বড় হয়ে যাবে কার চেয়ে? এই যে এসি বাহু, এই যে এসি বাহুর বিপরীত কোণ যেটা এবিসি আছে, এবিসি কোণের চেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, এই কোণটা বড় এই কোণের চেয়ে, এটা উপপাদ্য আছে। ঠিক আছে, সেই উপপাদ্য থেকে আমরা বলতে পারলাম। আচ্ছা, তো এটা আমরা লিখতে পারলাম। এখন দেখো, এদের মানগুলো কিন্তু আমরা বের করে রেখেছি। কোণ এবিসির মান যেটা বসাই আমরা, দেখো 2 কোণ আইবিসি, তাহলে এখানে বসিয়ে দেবো 2 কোণ আইবিসি গ্রেটার দেন, আরে কোণ এবিসি, দাঁড়াও, এসিবি কোণটা একটু উল্টো করে বসালাম আমি, একটু এটাকে সোজা করি যে এসিবি প্রথমে আছে, তাহলে এসিবি হচ্ছে 2 কোণ আইসিবি, তাহলে এখানে বসাবো 2 কোণ আইসিবিটা বসাবো গ্রেটার দেন, এবার এবিসির মানটা বসাবো এই যে এবিসি 2 কোণ আইবিসি, তাই তো? এসিবি কোণের মানটা বসিয়ে দিলাম, আর এখানে কোণ এই যে এবিসি কোণের মানটা বের করে রেখেছি, বসিয়ে দিলাম। এখানে 2 2 কেটে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম কোণ আইসিবি গ্রেটার দেন কোণ আইবিসি। মানে এখানে যেটা পেলাম, দেখো এই যে আইসিবি, মানে আইসিবি এই কোণটা বড় পেলাম, আইবিসি মানে এই কোণের চেয়ে, মানে এই কোণটা বড় এই কোণের চেয়ে। তাহলে দেখো, বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে, তাহলে এখানে আইবিটা বড় হবে আইসির চেয়ে। তাহলে এটা থেকে আমরা বলতে পারবো যে আইবিটা, এই যে আইবিটা বড় হবে কার চেয়ে? আইবিটা বড় হবে আইসির চেয়ে, আইসির চেয়ে। বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট। তা দেখো, আমরা প্রমাণটা নিয়ে চলে আসলাম। এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল প্রশ্নে যে আইবি গ্রেটার দেন আইসি, এটা কিন্তু প্রমাণ চলে এসেছে আমাদের। তো এইভাবে কিন্তু প্রমাণটা করে নিতে হবে। তোমরা এখানে লিখে দেবা প্রুভড, যাকে প্রমাণিত বলা হয়, PROVED, প্রমাণিত বা প্রুভড। তো এইভাবে সুন্দরভাবে তোমাদের কিন্তু প্রমাণটা করে নিতে হবে। চলো পরের প্রশ্ন। পরে আমরা দেখো 8-এর 2 নম্বরটা আমরা করাবো, 8-এর 2 প্রশ্নটা। আচ্ছা, প্রশ্নটা কী বলছে এখানে? দুটি সরলরেখাংশ PQ এবং RS পরস্পরকে X বিন্দুতে ছেদ করে এমনভাবে ছেদ করেছে যেন XP = XR হয়, আর এই দুটো কোণও সমান আছে। চলো এইভাবে ছবিটা একটু তৈরি করি। প্রমাণ দুটি ত্রিভুজ সর্বসম দেখাতে বলেছে, তাহলে দুটি সরলরেখাংশ আমরা নিয়ে নেব। এখানে দেখো PQ আর RS বলেছে, তাহলে এভাবে আমি PQ আর RS, এভাবে আমি RS নিয়ে নিলাম। এটা আমরা নাম দিলাম PQ, এটা হচ্ছে RS, এরা X বিন্দুতে, এই যে X বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের যেটা বলেছে XP আর XR, তাই তো? এই যে XP XR কিন্তু সমান বলেছে, এটাকে একটু বাড়িয়ে দিই, সমান যেতে বলেছে। এই যে আমাদের দেখো, আর দুটি কোণ PSX, তাহলে আমাদের যে কোণটা বলেছে এখানে দেখো PSX, তাহলে PS যুক্ত করতে হবে, এই যে কোণ অনুসারে আমাদের PS যুক্ত করতে হচ্ছে। তাহলে আমরা PS যুক্ত করলাম, PSX মানে এই কোণের সঙ্গে কোণ RQX মানে এখানে কোণটা তৈরি হবে। তাহলে আমি এখানে RQটা যুক্ত করব, এই যে RQS মানে এই কোণটা RQX, এই কোণ আর এই কোণ সমান বলেছে।
তাহলে আমাদের যে দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে বলেছে, ত্রিভুজ পিএক্সএস মানে এই ত্রিভুজটা সর্বসম দেখাতে বলেছে, ত্রিভুজ আরকিউএক্স এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তা আমি এক কাজ করি, দুটো ত্রিভুজকে তুলে নিয়ে সর্বসম তোমাদের দেখাচ্ছি। আমি দুটো শর্ত তো এখানেই সমান বলে দিয়েছে। দেখো আমি এখানে দেখাবো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ নিয়েছে এখান থেকে নিয়ে নাও। খুব সহজভাবে দেখো প্রমাণটা আমি দেখে দিতে পারবো তোমাদের। খুবই একদম ছোট্ট একটা প্রয়োগ আছে। এই ত্রিভুজ নিলাম, ত্রিভুজ পিএক্সএস নিলাম ও ত্রিভুজ আরকিউএক্স নিয়ে নিলাম। তাহলে এখন দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হলে সেই দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান দেখো। তিনটি শর্ত বলতে দেখো, আমি 1 নম্বর শর্ত বলতে দেখো, এই যেখানে XP = XR, প্রশ্নে যেটা দেওয়া আছে XP = XR, এটা প্রশ্ন অনুসারে এই যে XP = XR, এই ত্রিভুজে এই বাহুটা, এই ত্রিভুজে এই বাহুটা সমান, প্রশ্নে বলেই দিয়েছে। আর 2 নম্বর শর্ত, এই যে দুটো কোণ, এই কোণটা, এই ত্রিভুজে এই কোণটা, এই ত্রিভুজে এই কোণটা সমান বলেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো, একদম দেখে বসিয়ে দাও, PSX = কোণ RQX সমান। মানে এই যে দুটো সমান হলো কেন, এই যে প্রশ্ন অনুসারে, তোমরা এখানে কারণটা বসিয়ে দেবা যে প্রশ্ন অনুসারে। কারণ প্রশ্নে দেওয়া আছে তার জন্য আমরা এটা লিখতে পারবো। আর 3 নম্বর আর একটা শর্ত শুধু দেখাতে হবে, ঠিক আছে। দুটো শর্ত তো আমরা প্রশ্ন থেকেই পেয়ে গেলাম, প্রশ্নে বলে দিয়েছে। আর 3 নম্বর শর্ত দেখো, আরেকটা যেহেতু সমান জিনিস দেখায় দুটো ত্রিভুজ থেকে, সেটা আমরা দেখো তো এই যে কোণটা আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু আমরা সমান বলতে পারবো। এরা বিপ্রতিভ কোণ, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতিভ কোণগুলো পাওয়া যায় 2 জোড়ায়, এই জোড়া বিপরীত কোণ সমান হবে আর এই জোড়া বিপরীত কোণ সমান হবে। আমরা জাস্ট এটাকে দেখিয়ে দেবো, এই এক জোড়া। তাহলে এখানে এই কোণটাকে আমরা PXS বলবো, PXS কোণ সমান এই কোণটাকে বলবো RXQ, এরা সমান হবে। কেন সমান তোমরা লিখে দেবো কারণটা, এরা হচ্ছে বিপ্রতিভ কোণ, বিপ্রতিভ কোণ হওয়ার জন্য এরা কিন্তু সমান পেয়ে গেলাম। তাহলে দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখে দিয়েছি। এখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলে দেবো, যেটা প্রমাণ করতে বলেছি। তাহলে অতএব দিয়ে আমরা লিখব ত্রিভুজ PXS সর্বসম, এই যে দেখো সর্বসম চিহ্ন, ত্রিভুজ RQX, দেখো এটাতে প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা খুব সহজে প্রমাণটা দেখিয়ে দিলাম। তাহলে তোমরা এখানে দেখে দেবা প্রমাণিত। চলো আমরা চলে আসবো এরপরে 8-2 যে অথবাটা আছে, তো এটা করাবো আমরা। এটা হচ্ছে 8-2 নম্বরের অথবাটা। চলো প্রশ্নটা পড়া যাক। এখানে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এই স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছবির আগে আঁকি, তারপরে আমরা প্রশ্নটা আরও করব। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা এভাবে আঁকতে পারবা। দেখো এখানে আমি এদিকে একটা বাহু নিলাম, যতটা নিলাম সেদিকে এদিকে একটা বাহু নিয়ে নেব এভাবে, মানে এই দুটো বাহু সমান হবে। আর এভাবে করে তোমরা যোগ করে দাও। এখানে নাম দিয়ে দিলাম A, B আর C। এখানে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ মানে AB = BC আছে, এই দুটো বাহু সমান। আর এই কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ, আর এই দুটো কোণ হবে কিন্তু সূক্ষ্মকোণ। সমদ্বিবাহু ত্রিভুজ আছে বলে এই দুটো কোণ সমান হবে। এখানে আমরা কোণ সমান পেয়ে যাব। এই কোণটা আমরা BAC বলবো, BAC। আর এই কোণটা সমান হবে এটা ACB, তাই তো। এভাবে দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হয়, এর উপপাদ্য আছে। আচ্ছা, আমাদের যেটা প্রশ্ন করেছি দেখো, যে এই যে আমাদের দেখো সূক্ষ্মকোণের পরিমাপটা স্থূলকোণের 1/4 অংশ, মানে এই সূক্ষ্মকোণের পরিমাপটা স্থূলকোণটা যদি x হয়ে যায়, তাহলে স্থূলকোণের 1/4 অংশ মানে x/4 হবে এটা। তাহলে এখানে আমি স্থূলকোণটাকে আগে ধরে নিচ্ছি, ধরি স্থূলকোণ, আমরা লিখবো এখানে ধরি স্থূলকোণ, ধরি স্থূলকোণটাকে আমি ধরে নিলাম x। তাহলে অতএব সূক্ষ্মকোণ আমরা পেয়ে যাব এই যে, মানে 1/4 অংশ বলতে x/4, মানে সূক্ষ্মকোণটাকে 4 দিয়ে ভাগ করতে হবে,
তারপর 1/4 অংশ পাবো x/4। তাহলে আমরা দেখো স্থূলকোণ সূক্ষ্মকোণ পেয়ে গেলাম। তাহলে এই সূক্ষ্মকোণ দুটি হচ্ছে এই দুটি কোণ, এই কোণটা হবে আমাদের x/4। তাহলে এখানে ABC ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে যাব ত্রিভুজ ABC এর 3টি কোণ বলতে দেখো এই যে আমাদের x আর x/4 প্লাস x/4, এই আমরা 3টি কোণকে যোগ করে আমরা সমান সমান দেখাবো 180 ডিগ্রির সঙ্গে সমান দেখাতে পারবো। এখান থেকে x এর মানটা পেয়ে যাবো আমরা, ভগ্নাংশে যোগ করলে 4 লসাগু 4x, x প্লাস x 180 ডিগ্রি, এদিকে 6x পেয়ে যাবা 4, 180 ডিগ্রি 6 দিয়ে কাটাকাটি করে 6 3 18 30। তারপর এখানে x সমান 30 4 গুণ করে দেখো 4 3 12, তাহলে 120 ডিগ্রি। তাহলে এখানে স্থূলকোণ যেটা আমরা দেখো কোণ ABC, যেটা হচ্ছে আমাদের স্থূলকোণ ABC কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। আর সূক্ষ্মকোণ দুটো যেটা আছে BAC সমান ACB, এটা হবে 120 ডিগ্রির 4 ভাগ, এটা কাটাকাটি করো 30 ডিগ্রি পেয়ে যাবা, এটা পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি। এই যে আমাদের দেখো ত্রিভুজের 3টি কোণের মান যেটা আমাদের এখানে বের করতে বলেছিল, তাই তো ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ বের করতে বলেছে। ওকে, আচ্ছা, তারপরে এখানে একটা প্রশ্ন করেছে যে জ্যামিতির জনক কাকে বলা হয়। ভালো একটা প্রশ্ন করেছে। ত্রিভুজের 3টি কোণের মান তো আমরা বের করে নিলাম, এবার জ্যামিতির জনক কাকে বলা হয়। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের বলবো এখন। একটা ভালো প্রশ্ন করেছে, একটা ইউনিক প্রশ্ন যেটা এর আগের স্কুলগুলোতে দেখা যায়নি। এই জন্য বলবো যে আজকের ক্লাসটা কিন্তু ভালো, মানে শেষ ক্লাসটা কিন্তু ভালো প্রশ্ন করেছে, ঠিক আছে। মানে বলতে একটা কথা আছে যে শেষ ভালো থাকলে সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। তার শেষের ক্লাস ভালো করে বুঝতে হবে। চলো আমরা জেনে নেব যে জ্যামিতির জনক কাকে বলা হয়। তাহলে এখানে জ্যামিতির জনক যে বলা হয়, আমি এখানে যদি অ্যান্সারটা লিখে দিই তোমাদের, দেখো নামটা হচ্ছে ইউক্লিড। ঠিক আছে, আমি এখানে তোমায় লিখে দিচ্ছি ইউক্লিড, এই যে কয়েল হয় যুক্ত হয় ঋষি ট, ইউক্লিড। জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে। ঠিক আছে, নামটা কিন্তু মনে রাখবে তোমরা, ঠিক আছে, মনে রাখবা ইউক্লিড। এখানে যদি ইংরেজিতে তোমাদের লিখে দিই, ইংরেজিতে নামটা উচ্চারণটা হবে ইউক্লিড, CLID, ইউক্লিড। বাংলা লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেভাবে তোমার নামটা লিখবা। ঠিক আছে, দেখো এই যে তিনি প্রাচীন গ্রিসের, মানে এই যে ইউক্লিড আছে না, এর সম্বন্ধে একটু বলি যে তিনি প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। তার রচিত এলিমেন্টস গ্রন্থে জ্যামিতির মৌলিক সূত্র বা উপপাদ্যগুলো শৃঙ্খলভাবে প্রতিস্থাপন করা হয়েছিল, তাই তাকে জ্যামিতির জনক বলা হয়। এই যে ইউক্লিডকে একটু ব্যাখ্যা করে দিলাম তোমাদের। তার জ্যামিতির জনক কাকে বলা হয়, তোমরা অ্যান্সারটা লিখবা ইউক্লিডকে। ওকে, আচ্ছা, তো দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসটা, যে 20 নম্বর স্কুল। তোমাদের দেখো একদম কমপ্লিট সম্পূর্ণ পার্ট তোমাদের করে দিলাম। তো যেটা বললাম প্রথমেই যে আজকের ক্লাসের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো আছে। একদম শেষের ক্লাস খুব ভালো করে তোমরা বুঝে যাবা, আর প্রথম থেকে সবগুলো ক্লাস কিন্তু ভালো করে দেখবা। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অঙ্কের রেজাল্ট করার জন্য প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে তোমাদের দেখে যেতে হবে। একদম ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা দাও। তারপরে তোমাদের পরবর্তীতে থার্ড ইউনিট টেস্ট শুরু হবে। প্রথমে বইয়ের অঙ্ক শুরু করব, তারপরে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের অঙ্কগুলো শুরু করব। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।